কি অবস্থা তোমাদের বাচ্চা কাচ্চারা? যেহেতু পরীক্ষা চলে আসছে, তো আসো আমরা এখন বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করব। তো আমরা শুরু করতেছি পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার থেকে। আমরা শুধুমাত্র এখানে এমসিকিউ করব, অন্য কিছু না। ওই রিটেন মিটেন বাদ, এইখানে থাকবে হচ্ছে শুধু এমসিকিউ। সো আসো আমরা গতি দিয়ে প্রথম শুরু করি। সো গতি দিয়ে শুরু করলে আসো এই গতির ভিতরে আমরা যে সমস্ত জিনিসপত্র পড়বো আমরা একটু দেখে নেই। যে প্রথম হচ্ছে কি আমাদের ভেক্টর ও স্কেলার রাশি। সো এই ভেক্টর ও স্কেলার রাশিটা পড়তে গেলে আমরা জানি যে রাশি দুই প্রকারের, সেইখান থেকে আর কি কনসেপ্টটা নেওয়া আর কি। সো একটাকে বলে দিতেছে আমরা আদিক রাশি। হ্যাঁ, প্রথমত আছে আমাদের এই যে মৌলিক রাশি, জৈব রাশিগুলো আছে আমাদের। সো তারপরে মানে দিকের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা এইখানে বলি রাশি দুই প্রকার। একটাকে বলে দিতেছি আমরা কি বলতে ভেক্টর রাশি, একটা বলি কি আমরা এখানে স্কেলার রাশি। সো ভেক্টর রাশি কোনগুলা? যেগুলো প্রকাশ করতে গেলে কি লাগবে? মান এবং দিক লাগবে, রাইট? আচ্ছা, তাহলে কি বললাম এইখানে যে আমাদের একটা হচ্ছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি আমাদের একটা এখানে আছে। তো ভেক্টর রাশি কারা? যাদের প্রকাশ করতে গেলে কি লাগবে? মান এবং দিক লাগবে। ঠিক আছে, কি লাগবে? মান এবং দিক লাগবে। আচ্ছা, সো এখানে লিখবো কি যে প্রকাশ করতে কি লাগে? মান এবং দিক আছে। মান ও দিক আছে। দিক আছে। আচ্ছা, তো আর আমাদের একটা আছে কি স্কেলার রাশি, যেটা প্রকাশ করতে গেলে কি লাগে না? মান লাগে বাট দিক লাগে না। ঠিক আছে, স্কেলার রাশি। স্কেলার রাশি। আচ্ছা, সো এইটা আমরা কি বলবো যে প্রকাশ করতে শুধু মান লাগে, দিক লাগে না। ওকে, কি লাগবে? শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। তাহলে শুধু মান আছে, শুধু মান আছে, এটা কোন দিক নেই। ওকে, আচ্ছা, সো মান আছে দিক নাই। হ্যাঁ, এখন দেখো যে এরকম কিছু জিনিস এখানে বলি আমরা যাদের মান আছে কিন্তু কি নাই, দিক নাই। সো যেমন ধরো আমরা যেই জিনিসগুলো পড়ি, একটা হচ্ছে বল। বল যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। তারপরে এখানে আছে ধরো আমাদের সরণ। সরণ। তারপরে ধরো এখানে সরণকে আমরা এখানে এস বা ডি দিয়ে প্রকাশ করি। সো লেখো এখানে ডিস ডি বা সরণই লেখো এখানে। আচ্ছা, লিখলাম এখানে ডি তে ডিসটেন্স হয়, ডিসপ্লেসমেন্ট হয়। সো সরণটাকে আমরা এখানে এস দিয়ে লিখলাম, এস। আচ্ছা, তারপরে এখানে ধরো আছে ত্বরণ। ত্বরণ। তারপরে এখানে আছে কি আমাদের বেগ। তারপরে এইখানে আছে আমাদের ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, বেগকে আমরা বি দিয়ে প্রকাশ করি। তারপরে এখানে আছে হচ্ছে ওজন। ওজন, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। সো ডাব্লিউ দিয়ে প্রকাশ করি এখানে। আচ্ছা, তারপরে এখানে আছে আমাদের তারপরে আছে আমাদের তড়িৎ প্রবাহ একটা আছে এইখানে। আচ্ছা, তো এখন দেখো যে এই সমস্ত জিনিসপত্র প্রকাশ করতে কি লাগে? আমাদের শুধু মান এবং দিক দুইটাই লাগে। কারণ হচ্ছে যে দেখো বলকে তুমি যখন প্রকাশ করতে যাবা, যখন লিখবা যে বলের মান এত, সো ওই মানের বলটা কোন দিকে প্রয়োগ করা হচ্ছে আমাদের সেই দিকটাও বের করতে হয়। আচ্ছা, দেন বলছিলাম যে এখানে কি আছে? আমাদের স্কেলার রাশি কিছুগুলো আছে এখানে আমাদের। তো এটা স্কেলার রাশি প্রকাশ করতে কি লাগে না? আমাদের দিক লাগে না, শুধু মান জানা থাকলেই হয়। তাহলে এখানে কি বলবা যে আমাদের কি নাই? এটা হচ্ছে যে আমাদের হচ্ছে তার মান আছে বাট কি নাই, দিক নেই। যেমন ধরো এখানে আমরা যদি বলি সেটা হচ্ছে ধরো কাজ। তো কাজের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কাজ, যেটা ডাব্লিউ দিয়ে লিখি। তারপরে এখানে আছে আমাদের দূরত্ব। দূরত্ব, দূরত্ব কি আমাদের ডিস্টেন্স, আমরা এখানে ডি দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তারপর আছে এখানে সময়। সময়, টাইম। তারপরে আমার আছে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য। তারপর আছে আমার এখানে দ্রুতি। দ্রুতি, স্পিড যেটাকে বলি আমরা, স্পিড। ঠিক আছে, দৈর্ঘ্য মানে কি? এল, লেন্থ। আচ্ছা, তো দেখো এইগুলা প্রকাশ করতে গেলে আমাদের কি লাগে না? দিক লাগে না। মানে দেখো এই যে কাজ, সো কত কৃত কাজ, এখান থেকে দেখো যে কৃত কাজটা কত। কৃত কাজ কত? তো ধরো এখান থেকে বললো যে 10 জুল কাজ। এখন যদি বলে এখানে কোন দিকে, তাহলে আসলে দিক তো লাগতেছে না, কাজের দিক লাগে না, শুধু মান হলেই হয়। যদি বলে এখানে সময়টা কোন দিকে, তো সময়ের দিক লাগতেছে না আমাদের।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভেক্টর রাশি করা যাদেরকে প্রকাশ করতে গেলে মান এবং দিক লাগবে, স্কেলার রাশি প্রকাশ করতে শুধু কি লাগবে, মান লাগবে, বাট এখন দিক লাগে না। এখন মান ছাড়া আসলে আমাদের হয় না, রাশিটাকে প্রকাশ করা যায় না, কারণ একটা ভ্যালু তো লাগবে আমাদের। আরেকটা এখানে আছে টেনসর রাশি। সো তোমাদের সিলেবাসে স্কেলার ভেক্টর রাশি সম্পর্কে ভালো আলোচনা নাই। সো টেনসর রাশি দ্বারা আমরা কি করবো, সো টেনসর বাদ, ওদের লাগবে না, এমনকি ইন্টারও লাগে না, ঠিক আছে। সো যদি কেউ পড়ায় রিসিভ করতে পারো, অনেকেই তোমার পড়াইতে পারে এই জন্য যে দেখো আমি অনেক কিছু পারি, সো তার ভাবের পাইন মেরা তোমার টাইম নেই, তুমি তোমার মতো করে আগাই যাও, বই যা আছে তুমি সেগুলো ভালো করে কভার করো। ওকে ফাইন। সো দেখো লাগছে শুধু মানের পরিবর্তন হলে কোন রাশি পরিবর্তন হয়। এখন দেখো এই স্কেলার রাশি এখানে যেটা ছিল, যেটা আমাদের ভেক্টর রাশি ছিল, এই ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে এখানে মান এবং দিক দুইটাই থাকতে হবে। তো যে কোনো একটা পরিবর্তনে মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তনে সে কি হবে, এখানে পরিবর্তন হবে। তো এখানে কি লিখতে পারি, মান অথবা দিক, মান অথবা দিক পরিবর্তন হলে রাশিটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। কি লিখবা, রাশিটা পরিবর্তন হয়, রাশিটি পরিবর্তন হয়, পরিবর্তন হয়। এটা একটা বাস্তব উদাহরণ আছে এই জিনিসটা। ধরো যে আমরা এখানে যদি বলি যে কোন একটা কিছুর এইটা যদি বৃত্তাকার পথে ঘুরে, সো এক্ষেত্রে আমরা একটা কথা সবাই কমন আকারে বলি যে এইটা ধরো যে আমরা বলি যে বেগের মান যদি এখানে চিন্তা করি, সো ধরো এই একটা পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট, আর একটা পয়েন্ট এটা আমাদের বি পয়েন্ট। সো এই দুই পয়েন্টে কিন্তু আমাদের বেগের মান সেম না। সো ধরো আমি এখানে বলি যে এটা হচ্ছে যে মানে বেগ সেম না, বেগের মান না, বেগ সেম না। আমরা যদি বলি এইখানে একটা বৃত্তাকার পথে একটা বস্তু, ধরো যে বি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এটা হচ্ছে বেগের মান। এখন দেখো যে এই বিন্দুতে আমরা বললাম যে এখানে দুই জায়গাটায় বেগের মান, বেগটা সেম না। তাহলে কেন, কারণ দেখো এইখানে বেগের দিকটা এই দিক বরাবরে, এদিক বরাবরে, ঠিক আছে, এদিক বরাবরে। আর এইখানে বেগের দিক কোন দিক, এইখানে বেগের দিক হচ্ছে আমাদের এই দিক বরাবরে। যে এখানে দেখো আমাদের বেগের দিক কোথায়, এই দিকে, তাই না? আচ্ছা, সো এইদিকে হলে তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি, খুবই 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 বেসিক। দেখো যে আমাদের এই বিন্দুতে বেগ হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে এই দিক বরাবরে। তো দুই বিন্দুতে বেগের দিকটা কি আমাদের সেম না, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এইখানে বেগটা সেম না বৃত্তাকার পথে। তো কোন একটা পরিবর্তনে এই বিন্দুতে যেহেতু ভিন্ন বেগ আমি পাইতেছি, তাহলে এখানেও ভিন্ন বেগ পাবো, ঠিক আছে। এখানে যে বেগ পাবো মান সেম হইতে পারে, বাট তার দিকে সেম না, তার মানে এই দুই বিন্দুতে বেগের পার্থক্য আছে ডেফিনেটলি। সো পার্থক্য থাকলে তাহলে আমরা দেখলাম যে আসলে ভেক্টর রাশির কোন একটা পরিবর্তন হইলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যায়, মান অথবা দিকের। সো এখানে দেখো বলছে শুধু মানের পরিবর্তন হলে কোন রাশিটা, মানে শুধু মানের পরিবর্তন হলে কোন রাশিটা পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে বলবো যে আমাদের ভেক্টর রাশির, আচ্ছা দেখো তাহলে আমরা এখানে বলবো যে আমাদের এই যে স্কেলার রাশি যেটা আমার এইখানে আছে, তো আচ্ছা শুধু মান, দিকের না, শুধু মানের কথা বলছে এখানে। তো শুধু মানে পরিবর্তন হলে আমার এখানে যে স্কেলার রাশিটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা বল কোন ধরনের রাশি, সো আমরা একটু বের করে আসছিলাম যে বল হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। সো আমাদের দেখো এখানে আছে বল ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা সো এরপরে দেখো যে আমাদের লেখা আছে নিচের কোনটা অদিক রাশি, সো দিক রাশি না আমাদের। সো এখানে দেখো দূরত্ব, ওজন, ভরবেগ আর চৌম্বক তীব্রতা। তো ভরবেগের দিক আছে, ভরবেগ আমার এখানে দিক আছে, চৌম্বক তীব্রতারও দিক আছে, মানে ইন্টেন্সিটিটা কোন দিক বরাবরে, মানে যেটাকে আমাদের চৌম্বক ক্ষেত্র যদি হয়, তোমাদের আপনারা নাই আই গেস, আপনারা নাই। সো দেখো যে এটা সুষম চৌম্বক ক্ষেত্র আমরা চিন্তা করি এখানে, যে এই দিক হচ্ছে আমার, এই দিকে একটা সুষম চৌম্বক ক্ষেত্র যদি হয় আমাদের, ঠিক আছে। সরি ক্লোন করলাম, আর একটা ক্লোন করলাম, এটাকে ধরে ক্লোন করলাম এখানে। সো ধরো যে এইখানে আমরা বলি যে এটা চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এদিক বরাবরে বি, এদিক বরাবর। তাহলে দেখো আমার এখানে দিকটা লেখা লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের চৌম্বক তীব্রতা আছে, দিক আছে এবং ওজনের দিক আছে। তাহলে আমাদের এইখানে দূরত্ব, যার এখন দিক নেই, ঠিক আছে। তাহলে এখানে কি নেই, দিক নেই, এবং এটাকে এই স্কেলার রাশি, এটার নাম কি আমাদের অদিক রাশি। আচ্ছা তাহলে এইটাই আমার সঠিক আনসার। দেন দেখো ভেক্টর রাশি যোগ কোন নিয়ম করতে হয়। এখন এই যে মনে রাখবা যে ভেক্টর রাশির যোগ নরমাল বীজগাণিতিক নিয়মে হয় না, ঠিক আছে। এখানে কি লিখবা যে ভেক্টর যোগ
ভেক্টর যোগ বীজগাণিতিক নিয়ম গাণিতিক নিয়ম মেনে চলে না ঠিক আছে। আচ্ছা, সো বীজগাণিতিক নিয়ম মেনে চলে আসলে আমাদের কারা, সেটা হচ্ছে যে স্কেলারটা আমাদের বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সো ভেক্টর রাশি যদি কোনো মানে আমাদের বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, তাহলে তার তুমি যখন অপারেশন করবো সেটা আমাদের জ্যামিতিক নিয়মে, এখানে কি লিখবো, জ্যামিতিক নিয়মে ভেক্টর রাশি আমাদের অপারেশন হয়। আচ্ছা, দেন দেখো লেখা আছে যে দুইটা ভেক্টরের মান যথাক্রমে এত এবং এত হলে এদের যোগফল কত। সো আমরা একটু আগে বললাম যে ভেক্টর যোগটা হচ্ছে কি, ধরো যে আমরা একটু সহজ করে বুঝি, আমাদের একটা বিন্দু আমাদের, সো একটা বিন্দুর হচ্ছে যে এই বাহুতে একটা ভেক্টর আর একটা ভেক্টর আমাদের এই বাহু বরাবর এরকম করে আছে। সো এইখানে ধর এটা ধরলাম আমরা এখানে পি, আর এটা ধরে এখানে ধরলাম কিউ। সো এই ভেক্টর যোগ করলে আমরা এখানে যেটা পাবো তার নাম হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে, লব্ধি বাকি আমাদের রেজাল্টেন্ট, সেটা হচ্ছে এদিক বরাবর। ওকে, আচ্ছা, তো এখন দেখো যে এইখান থেকে কি পাবো আমরা, লব্ধি বা পাবো রেজাল্টেন্ট, যেটাকে আমরা এখানে আর দিয়ে প্রকাশ করি এখানে। সো এই আর হচ্ছে কিভাবে লিখি আমরা, তোমরা এখানে লিখে দেখে রাখো, তোমাদের মুখস্থ করতে হবে না। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই আলফাটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। সো এখন এইটা হচ্ছে একটা নিয়ম আমাদের, এইটাকে বলা হয় ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আর একটা আছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সেটা কি, যে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে আমরা অপরটা পাবো। তার মানে আমরা সেটা হচ্ছে এভাবে লিখতে পারি যে সেটা হচ্ছে এরকমের, যে ধরো যে এটা ত্রিভুজ হয় এখানে আমাদের সো এখানে যদি আমাদের তিনটা বাহু নেই, ধরো এটা আমাদের পি, এটা হচ্ছে ধরো যে কিউ, এটা হচ্ছে আমাদের আর, তাহলে এখান থেকে বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানে পি প্লাস কিউ, এটাকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এইটা। সো এবার আছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। সো অনেকগুলো নিয়ম আছে ভেক্টর যোগের যোগ করার ক্ষেত্রে। এখন তুমি এখানে নরমালি লিখে দাও 13, যদি লিখে দাও তাহলে আসলে হইতেছে না আমাদের, এটা কেন হবে না, কারণ দেখো যে তুমি জাস্ট এখানে নরমাল বীজগাণিতিক যোগ করে ফেলছো, রাইট। তো ভেক্টর যখন সেই যোগ মেনে চলে না, সে আমাদের জ্যামিতিক নিয়মটা মেনে চলে, তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে ভ্যালুটা হবে কিসের উপর, এটা হচ্ছে আমাদের যে 5 থেকে বড় এবং মানে হইতেছে আমাদের এইখানে 13র ভিতরে, মানে 5 এবং 13র মধ্যে একটা ভ্যালু আমার এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি লিখবা যে 5 এবং 13র মধ্যে একটা ভ্যালু আসবে। এবং তুমি যদি এভাবে করো তাহলে দেখো, তুমি যদি এইটাও যদি মেনে চলতা তাহলে এখানে বলতা যে দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে বের করতে পারি চাইলে, সেটা হচ্ছে যে আমি এখানে লিখি এভাবে যে দেখো যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস কত 9 স্কয়ার। সো মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলাম, আমরা ধরে নিছি যে মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ধরো এটা থাকলে আমাদের জাস্ট নরমালি চিন্তা করলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত 16 প্লাস 81, তাহলে 16 প্লাস কত 81। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে দেখো কত হয়, এখানে হয় হচ্ছে আমাদের আমাদের দেখে ক্যালকুলেটর ইউজ করতে পারি চাইলে আমরা। আচ্ছা, সো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করি, দেখো ক্যালকুলেটর ইউজ করলে এখানে হচ্ছে আমাদের আসতেছে কত 16 প্লাস হচ্ছে 81, সো 4 রুট ওভার 4 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কত 9 স্কয়ার, সেটা করলে হয় 9.48, এটা করলে কত হয় 9.48। এখন ধরো যে এখানে মধ্যবর্তী কোণ আমার হইতেছে যে যদি কি বলতো ওটাকে, যে 99 অন্য কোনো কোণ হইতো, তাহলে আমরা এখানে মাঝে একটা কি ইউজ করতাম, ধরো তোমার এখানে 120 হইতো, সো মধ্যবর্তী কোণ আমার এখানে যদি হইতেছে ধরো যদি 120 হয়, তাহলে মাঝখানটা মাইনাস চলে আসবে। সো এখানে প্লাস যদি মাইনাস ইউজ করতাম আমরা এখানে, তাহলে 81 মাইনাস হচ্ছে 16, তাহলে হয় আমাদের 8.07, 8.062 আর কি। সো দেখো যে ভ্যালুটা আমাদের কত, ভ্যালুটা হইতেছে যে সর্বোচ্চ হইলে আমাদের হইতেছে যে মানে সর্বোচ্চ ভ্যালু হইলে 13 পর্যন্ত হইতে পারে, আর সর্বনিম্ন হইলে আমার এইখানে সেটা হচ্ছে কত যে 5 হইতে পারে। এখন দেখো কিভাবে, সেটা হচ্ছে দেখো যে তুমি এবার বের করতে পারো, দেখো 9 এবং 4 যোগ করলে কত হয় 13 হয় না। আচ্ছা, তাহলে আমরা দেখবো এখানে সর্বোচ্চ মানে সরাসরি যদি যোগ হয়, এখানে সরাসরি যদি যোগ নিয়ম মেনে চল, তাহলে এখানে কত হইবে 13। মানে সরাসরি যোগ বলতে যদি আমরা জানি যদি ভেক্টরের দুইটা মধ্যবর্তী কোণ যদি
মানে দুইটা ভেক্টর যদি সমান্তরালেই চলে, সো মধ্যবর্তী কোণ যখন আমাদের কি হয় 180 যখন হয় তখন ভেক্টরকে সরাসরি যোগ করা যায়। সো আমরা যদি এখানে সরাসরি যোগ করতাম তাহলে তো 13, আর যদি এখানে বিয়োগ করতাম আমরা ভেক্টর যদি বিয়োগ করি তখন এখানে কত হইতো, তখন তো 5। 13 এবং কত 5, তাহলে দেখো এটা মিনিমাম ভ্যালু আসলে 5 পর্যন্ত হইতে পারে, ম্যাক্সিমাম 13 হইতে পারে। তাহলে 5 থেকে 13 এর মধ্যে ভ্যালু আমাদের এটি হলো অ্যান্সার। কথা বুঝছো? আচ্ছা, তো যদি তোমাদের এখানে থাকতো এরকম, ধরো এখানে আছে 16, এখানে আছে কত 16, যে এখানে ধরো আছে 16 আর এইখানে ধরো আছে মনে করো 5, তাহলে কি করবা তুমি এখানে দেখবা, বা ধরো এখানে আছে 8 আছে, এখানে 8। সো দেখো যোগ করলে সর্বোচ্চ কত হইতে পারে, সর্বোচ্চ দিছে আমাদের হবে যে তোমার 24, আর সর্বনিম্ন কত হইতে পারে 8, তাহলে 8 থেকে 24 এর মধ্যে ভ্যালুটা আমাদের আনসার। ঠিক আছে, সো দেন দেখো বল। সো বল কেন, দেখো যে এটি ভেক্টর রাশি, ঠিক আছে, বল একটা ভেক্টর রাশি আমরা জানি। তারপর বলছে এখানে কোনো মৌলিক রাশি উপর নির্ভরশীল নয়, না বল আসলে নির্ভরশীল, পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে। আচ্ছা ঠিক আছে, ঘটনা সত্য, মান চেঞ্জ হইলেও হয়। আচ্ছা, তাহলে 1 এবং 3 কি আছে? হ্যাঁ 1 এবং 3 আছে, এটি সঠিক আনসার। এখন বল মৌলিক রাশির উপর নির্ভরশীল নয়, এটা আসলে না, বল মৌলিক রাশির উপর নির্ভরশীল। কারণ দেখো বল মানে কি, আমরা জানি যে বল ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু কত ত্বরণ। আচ্ছা, সো ভর ইনটু ত্বরণ হইলে এখন ভর মানে কত, ভর মানে হচ্ছে আমাদের এইখানে কেজি, ঠিক আছে, আর এইখানে ত্বরণ মানে কি, আমাদের ত্বরণ মানে হচ্ছে আমাদের বেগ বাই সময়। সো কত এখানে বেগ বাই কত সময়। সো সময় মানে আমাদের কি, দেখো সময় মানে হচ্ছে আমরা এখানে টাইম, সো কেজি ইনটু কত, এখানে আছে টাইম, আর বেগ মানে আবার এখানে কত সরণ বাই সময়, সো এখানে আছে টি স্কয়ার, আর এখানে সরণ মানে আমাদের কি এল। সো দেখো সে আসলে মৌলিক রাশির উপর নির্ভরশীল আছে এখানে, সো আমরা এটা আসলে সঠিক না, সে নির্ভরশীল, তাহলে আমরা এখানে 1 এবং 3 লিখবো আনসার। আচ্ছা, দেন দেখো ভেক্টর রাশি হলো, ভেক্টর রাশি আমার এখানে ওজন আমরা জানি, ঠিক আছে, ওজনটা ভেক্টর রাশি। তড়িৎ তীব্রতা এটাও ভেক্টর রাশি, যেটা কেন বলতেছে যে ই দিয়ে লিখি, এটা ভেক্টর রাশি, এবং বল সেটা ভেক্টর রাশি। সো তিনটেই ভেক্টর রাশি। সো এইটা দেখো যে এখানে হচ্ছে মডুলাসের ভিতরে এ লিখবা, এখানে এটা লেখাটা উঠে নাই, মডুলাসের ভিতরে এ লিখবা, এ। সো কোন ভেক্টর রাশি, কোন ভেক্টর রাশি এ হলে এর মান কত, সো মডুলাস দিয়ে মান প্রকাশ করতে হয়, ঠিক আছে, এটা আমরা জানি। সো এইখানে হইতেছে, এখানে লিখবা যে এর উপর একটা দিক আছে। সো মান বের করতে গেলে আমাদের হইতেছে যে তাকে যে মডুলাস এ, এবং হইতেছে যে আমরা হচ্ছে যে কোনো ভেক্টর রাশি এ হলে এর মান আমাদের হচ্ছে যে 1 এবং 3 লিখবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লেখো 1 এবং 3। আচ্ছা, এরপরে দেখো যে এখানে আমাদের আছে কি প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আমরা জানি প্রসঙ্গ কাঠামো কি, যে প্রসঙ্গ কাঠামো আমাদের এখানে দুই প্রকার, একটা বলি আমরা জড় প্রসঙ্গ, একটা বলি আমরা এখানে অজড় প্রসঙ্গ। নাম্বার 1 কি লিখবা, জড় প্রসঙ্গ কাঠামো, জড়, আরটা কি আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো, অজড়, অজড় প্রসঙ্গ কাঠামো। এখন এই যে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, তো এইখানে আমাদের নিউটনের সূত্র মেনে চলে, এবং এইটার আমাদের কি থাকবে না, কোনো ত্বরণ থাকবে না। কি লিখবা, কোনো ত্বরণ, কোনো ত্বরণ থাকবে না। আচ্ছা, আর যেটা আমার এখানে কি অজড়, সো অজড়তে ত্বরণ থাকবে, লিখবো কি অজড় প্রসঙ্গ। এখানে কি লিখবা, যে ত্বরণ থাকবে, মানে সেটা গতিশীল হবে, ত্বরণ থাকবে। অর্থাৎ আমরা এই প্রসঙ্গ দিয়ে হইতেছে ফ্রেম অফ রেফারেন্স যেটাকে বলি, এর মাধ্যমে হইতেছে কি করি, কোন একটা কিছুর অবস্থান আমরা বের করি। তো দেখো যে জড় প্রসঙ্গতে আমার এইখানে নিউটনের সূত্র কাজ করে, নিউটনের সূত্র মেনে চলে, সূত্র মেনে চলে, আর এইখানে চলে না, ঠিক আছে, মানে মেনে চলে বলতে নিউটনের সূত্র এইখানে কাজ করে, এখানে কাজ করে না। এখন হইতেছে দেখো যে আমরা যদি এখানে বলি যে আমরা কিভাবে এখান থেকে বের করতে পারি, দেখো তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রাস্তা চিন্তা করলাম, রাস্তা আমাদের এইটা,
তো এই রাস্তাটায় ধরো আমি হচ্ছে যে এখানে একটা যদি গাছকে দেখি, এখানে এটা গাছ, আমাদের এটা গাছ। সো এই জায়গাটা গাড়ি আছে, এখানে কি আছে, এই যে গাড়ি আছে, গাড়িটা বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে রাখি দাঁড়া, এইটা। তো এই গাড়িটার যদি আমরা এখানে স্থির অবস্থায় আছে, তো ধরো তুমি এখন এইখানে আসো, যে এইখানে তুমি আসো, তো তুমি এখানে দাঁড়িয়ে দেখলে যে গাড়িটা এখানে স্থির আছে, ঠিক আছে, বা ধরো যে গাড়িটা এইখানে সবাই স্থির, তো তেমন কোনো ঝামেলা তো নাই। এখন যদি বলা হয় যে গাছের সাপেক্ষে, মানে কোনো কিছু সাপেক্ষে যখন অন্যটা জিনিস অবস্থান বের করা হয়, তাহলে গাড়িটা যে স্থির এইখানে কার সাপেক্ষে স্থির? গাড়িটা তোমার সাপেক্ষে, বা তুমি বলতে পারো যে গাছের সাপেক্ষে গাড়ি স্থির আছে। কিভাবে? ধরো যে টি যখন আমার এইখানে তুমি টাইম যখন কাউন্ট করতে শুরু করতেছো, তো তুমি ধরো যে প্রথম টি ইজ ইকুয়াল টু যখন 2, তখন দেখলে এইখানে টি ইজ ইকুয়াল টু যখন 3 তুমি তারা তখন এইখানে দেখছো, টি ইজ ইকুয়াল টু যখন 4 তুমি তখন তারা এইখানেই দেখছো। তো ধরো যে তুমি যদি কখনো এমন হয় যে যখন টি ইজ ইকুয়াল টু যদি এখানে দেখো যে 4 এর সময় তুমি যদি তারা এইখানে পাও, তাহলে এটা আসলে গতিশীল হইতেছে। আচ্ছা, এখন এই যে গাছের সাপেক্ষে বের করতেছো বা তোমার সাপেক্ষে, তোমরা দুজনেই কিন্তু এখানে স্থির ছিলা, তোমরা এইখানে এর অবজার্ভ করছো, সো এও স্থির এইখানে ছিল। তাহলে দেখো, যেমন যদি আমার অবস্থান তুমি বের করতে চাও যে আমি কোথায় আছি, তাহলে কি বলবো যে আপনি বোর্ডের সামনে আছেন, মানে বোর্ডের সামনে। তাহলে তুমি কার সামনে বলছো? আমারে বোর্ডের সামনে। তাহলে দেখো এটা তোমার এখন ফ্রেম কোনটা? তোমার ফ্রেম হচ্ছে বোর্ডটা, তুমি বোর্ডের সামনে বলছো আমারে। তো এই গাড়িটাকে যদি অবস্থায় বলে, গাড়িটা কার সামনে আছে? গাছের পাশে আছে বা গাছের সামনে আছে। কত মিটার সামনে আছে? ধরো 10 মিটার সামনে আছে, এখানে 10 মিটার সামনে আছে। তাহলে কি বলবা? যে গাছ থেকে 10 মিটার সামনে, রাইট? তাহলে এখানে ফ্রেম কোনটা তোমার? ও যে গাছ। এখন ধরো যে তুমি তুমি এবার হচ্ছে চালাকি করে যে না আমি এখন চালাকি করে গাছে, না আমি এখানে গাড়ির ভিতরে উঠে যাব। সো গাড়ির ভিতরে উঠলা। এখন এই গাড়িটা এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বাই গতিশীল, পার সেকেন্ড স্কয়ার বাই গতিশীল। সো গতিশীল হইলে এখন গাড়ির তুমি যেই সিটে বসেছিলা বা তুমি যেখানে বসা আছো, তো সময় এখানে বাড়লেও তোমার আসলে অবস্থানে পরিবর্তন হয় না গাড়ির সাপেক্ষে। তুমি গাড়ির ভিতরেই বসে আছো, তার মানে তুমি আসো একটা নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে। কিন্তু তুমি যখন বাইরে তাকাবা তখন দেখবো যে গাছ সব পিছনে দিয়ে যাইতেছে। তো ধরো যখন তোমার আমি একটা পর্যায়ে এইখানে দেখবো, যখন সময়টা বাড়বে, তাহলে কোনটা সময় তোমার গাড়িটাকে আমি এখন এইখানে দেখতে পারবো, ঠিক আছে, এইখানে দেখবো। তো তোমার গাড়ি এইখানে আসা মানে হচ্ছে কি যে তুমি এখন অজড় প্রসঙ্গতে আসো। তো এখন দেখো যে এই নন ইনার্শিয়াল ফ্রেমে যে থাকে সে আসলে জড় প্রসঙ্গ কাঠামো হয়, ঠিক আছে। এবং এই তোমার উপর যে ফোর্স টোর্স অ্যাপ্লাই করা যা হবে আর কি, সেটা হচ্ছে কি, সেটা আমরা এখানে বলি যে এটাকে বলা হয় ওলিক বল বা সুডো ফোর্স। আচ্ছা, তো দেখো এইখানে যে দৃঢ় বস্তু সাথে তুলনা করে অন্য বস্তু অবস্থা নির্ণয় করা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু, মানে প্রসঙ্গ কাঠামো আর কি, ঠিক আছে। যেই যার সাপেক্ষে আমরা কি করি, যে তুলনা করে অন্যটার অবস্থান বের করি। যেমন আমি এখানে আমরা শুরুতে কি বলছিলাম, যে যদি বলা হয় যে আমার অবস্থান কোথায় আছে, তুমি কি বলবা? যে বোর্ডের সামনে আছেন। তাহলে বোর্ড হচ্ছে তোমার এখানে সেই প্রসঙ্গ কাঠামো, তুমি যার সাথে তুলনা করে আমাকে বের করছো। দেখো তুমি কিন্তু স্পেসিফিক বলতে পারো নাই যে সামনে আছেন। তো সামনে আছেন বলতে কি বোঝায়? কার সামনে আছি, তুমি এটা আসলে পারফেক্টলি আনসার পাইতেছো না। আচ্ছা, তো দেন দেখো আছে আমাদের যে তোমার বাসার গেট থেকে স্কুল দেশে এখানে 1 কিলোমিটার পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে তোমার বাসার গেট থেকে তোমার স্কুল 1 কিলোমিটার পূর্ব দিকে। এখন ধরো এটা তোমার বাসা, তোমার বাঁকা হয়ে গেছে, তোমার বাসা আছে এইটা, এটা বাসা। এখন ধরো যে এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে এখানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার পূর্ব দিকে তোমার স্কুল, তোমার স্কুল আছে এইটা, তোমার স্কুল। তাহলে এটি কি আমাদের পূর্ব দিক, পূর্ব দিক। তো তোমার বাসার গেট থেকে তোমার স্কুল 1 কিলোমিটার পূর্ব দিকে, এখানে প্রশ্ন কাঠামো কি? এখন তুমি কার সাপেক্ষে বের করছো? বাসার গেট থেকে। তাহলে এখানে কি হবে? বাসার গেট। চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলে? তো যেটা বলছিলাম যে তোমরা যদি এই গাড়ির ভিতরে যখন থাকবা, এই গাড়ির ভিতরে যদি তোমরা দুই বন্ধু থাকো এখানে, তো ধরা যাক যে এটা তোমার একটা গাড়ি। এখন এইখানে ধর তুমি বসা আছো, তোমার বন্ধু এইখানে বসা আছে। তো যদি দুইজনে
মানে একটু বড় করে আমরা রাখতে পারি চাইলে, একটু কিপটেমি করতে লাভ নাই, লাভ আছে আলটিমেটলি কোনো লাভ নাই। সো এইটা ধরো যে এটা রাস্তা, এটা আমাদের রাস্তা। এই রাস্তাটায় একটা গাড়ি আছে, ধরা যাক একটা গাড়ি আছে এখানে। তো এই একটা আমাদের কি গাড়ির চাকা। এটা যদি গাড়ির চাকা হয়, এই গাড়িতে তুমি এখানে আসো। তো তোমার অবস্থানটা ধরো এইটা, এটা তোমার অবস্থান, এটা তোমার বন্ধুর অবস্থান, তোমার মুখোমুখি বসা আছো, ফেস টু ফেস এরকমের। সো গাড়ি তো গতিশীল এদিক বরাবরে, গাড়ি হতেছে যে বি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ডে গতিশীল। তো গাড়ি গতিশীল হইলেও মানে গাড়ির সাপেক্ষে তোমরা দুজন একই জায়গায় বসে আছো, এবং টাইম ধরো যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড এবং টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড, এই যে সময় ব্যবধানটা আমাদের, এই সময়টা বাড়লেও তোমার দুজনের মধ্যবর্তী ডিস্টেন্সে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তো বলছে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানে কি বলা হয়, তাকে বলি আমরা হচ্ছে যে আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি, পরম গতি আর পরম স্থিতি। তো তোমরা এখন আসো হচ্ছে পরম স্থিতিতে আসো, ওকে, পরম স্থিতিতে আসো। আচ্ছা, আপেক্ষিক গতি আবার এখানে লিখে দিয়ে না কেউ, আপেক্ষিক গতি তোমরা নাই আসলে। আচ্ছা, পৃথিবীর গতি কেমন গতি, এটা আমরা বলতেছি কি, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতি পরম স্থিতি। এখন দেখো যে আমরা বলছিলাম না যে এখানে হচ্ছে যে মানে আমরা যেটা বললাম যে স্থিতি হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আমাদের মানে জড় কোনটা, যেটা কিন্তু কি থাকবে না, কোন ত্বরণ থাকবে না। তো পৃথিবীটাকে আমরা এখানে আসলে আমরা ধরে নেই যে এটা আসলে কি গতি মানে স্থিতি, বাট পৃথিবী কি নিজে স্থিতিশীল অবস্থায় থাকে না, সেও তো ঘুরে। তো পৃথিবী আসলে আমাদের পারফেক্টলি ইনার্শিয়াল বা জড় প্রসঙ্গ না, সে আসলে নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এই গতিটা আসলে পৃথিবীতে সবাই আসলে কি গতিতেই থাকে, এটাকে বলে আমরা পরম গতি। ঠিক আছে, এটা কি পরম গতি। তো প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু, হ্যাঁ অবশ্যই প্রসঙ্গ বিন্দু আমার জানা বিন্দু। বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে উড়ন্ত পাখির গতি, উড়ন্ত পাখি গতিশীল। প্রসঙ্গ বিন্দু সুবিধা মতো ধরা যায় না, প্রসঙ্গ বিন্দু ধরা যায় না, এটা না, ধরা যায়। ঠিক আছে, তাহলে এখানে প্রসঙ্গ বিন্দু অবশ্যই জানা আমাদের, এবং বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে পাখি গতিশীল। এখন পাখি যদি বসে থাকে, বলতে পারে যে পাখি তো বসে থাকবে, তো ওটাও আমরা বিষয় যদি বলি যে পাখিটার সাপেক্ষে মানে বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে ওইটা গতিশীল, হ্যাঁ ঠিক আছে যাই। আর প্রসঙ্গ বিন্দু সুবিধা মতো ধরা যায় না, মানে এটা আসলে না, ধরা যায়। ঠিক আছে, সো 1 2 3। দেন হচ্ছে কি বিভিন্ন প্রকার গতি। সো গতি বিভিন্ন প্রকার টাইপ আছে আমাদের। সো কি কি টাইপের গতি আমাদের আছে এখানে দেখো, আমরা একটু বই দেখে লিখতে পারি। এখন তোমরা যারা আমাদের বই সংগ্রহ করছো তারা এমসিকিউ গুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দেখো একটা চ্যাপ্টার থেকে 50-60টা বেশি এমসিকিউ সলভ করতে হয় না। এখন সেগুলো যদি একটু ব্যাখ্যা সহ পড়া যায় তাহলে অনেক সুবিধা হয়। সো আমরা একটু দেখি যে আমাদের গতির টাইপ গুলো কি কি আছে। আচ্ছা, সো তোমরা যারা হচ্ছে আমাদের এই বইটা যারা সংগ্রহ করছো, এটার ভিতরে সবই কিছুই উল্লেখ করা আছে। ঠিক আছে, প্রথমেই শুরুতে দেখতে পাওয়া যে গতির যেই জিনিসগুলো ব্যাপার স্যাপার যা আছে এখানে, সেটা আসলে নিয়ে নতুন করে কিছু বলার আসলে নাই, মানে এই বইয়ের ভিতরে নাই এমন কোন জিনিস তোমার পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ কোনোদিন, আর আসেও নাই। সো দেখো যে এই বিভিন্ন প্রকার গতি আমরা কেন জানা দরকার আমাদের। সো প্রথমত আমাদের আছে কি রৈখিক গতি, নাম্বার 1 কি রৈখিক গতি। সো নাম্বার 1 লেখো রৈখিক গতি, রৈখিক গতি। সো রৈখিক গতি সম্পর্কে আমরা বিস্তারিত অবশ্যই জানবো। নাম্বার 2 এখানে লিখতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। নাম্বার 2 কি ঘূর্ণন গতি। আচ্ছা, নাম্বার 3 এইখানে লেখো, এটা হচ্ছে চলন গতি। কি বললাম? চলন গতি। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, সো এখন দেখো তারপরে আমাদের আছে পর্যায়কাল আছে স্পন্দন গতি। সো এটা লিখে ফেলি আমরা, হচ্ছে কি পর্যায়কাল।
পর্যায় কাল। আর 6 নম্বরে কি লিখবো এখানে, এটা হচ্ছে যে স্পন্দন গতি। স্পন্দন গতি। আচ্ছা, তো দেখো রৈখিক গতির মধ্যে আমাদের কি কি আছে, মানে রৈখিক গতি কাকে বলা হয়? এটা হচ্ছে কি, যদি সরল রেখা বরাবর যে গতি কাজ করে, রাইট? তাহলে এটা কি সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর। আচ্ছা, ঘূর্ণন গতি কি বৃত্তাকার পথের গতি, বৃত্তাকার পথের গতি। আচ্ছা, চলন গতি কি, এই যে মানে একটা বস্তু সবকিছু দিয়ে একদিকেই চলে আমাদের, ঠিক আছে, সকল কণা দিয়ে সব মানে সকল কণা একই সময় দিয়ে একই দিকে গতিশীল থাকে, তাহলে কি বলবা যে সকল কণা একই সময় একই দিক গতিশীল, একই দিকে গতিশীল হলে। আচ্ছা, পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময় পর পর যদি একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রমণ করে। পর্যায় কাল, এটা হচ্ছে কি ছিল, ওই যে মানে একটা পূর্ণ সাইকেল দিতে তার যে সময়টা লাগে। স্পন্দন গতি, এটা আমরা পড়ছি, এটা কি ছিল, যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় যে কোনো নির্দিষ্ট দিকে বা বাকি সময় কি অন্যদিকে যখন যে গতিটা, সেটাকে আমরা কি বলি, স্পন্দন গতি বলি। আচ্ছা, তো এইগুলো জানা থাকলে আমাদের এমসিকিউ সলভ করা যাবে। তো আমরা দেখি সলভ করতে পারি কিনা। তো দেখো বলছে কোন বস্তু যদি একটি সরলরেখা বা গতিশীল হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় আমাদের রৈখিক গতি। সরলরেখা বরাবর যে গতি তাকে আমরা কি বলি, রৈখিক গতি বলি, রৈখিক গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণা যে সময় পর নির্দিষ্ট বিন্দু অতিক্রমণ করে, যে সময় পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রমণ করে, তাহলে কি বললাম, দেখো যে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রমণ করা, আর ধরো যে এইরকম একটা গতি, মানে এইরকম একটা গতি, তাহলে এইখানে একটা বিন্দু আমাদের, যেটা নাম হচ্ছে এ বিন্দু। এখন এইটাকে সে হইতেছে যে একটা নির্দিষ্ট দিক থেকে, ধরো সেই দিক থেকে বারবার তাকে এরকম অতিক্রমণ করে প্রতি 2 সেকেন্ড পর পরে, তাহলে এটাকে বলা হয় আমাদের কেমন গতি অতিক্রমণ করে, সেই সময় কি বলা হয়, সেটাকে বলা হয় পর্যায়কাল। তো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুটার এখানে আমরা কি বলবো, পর্যায়কাল। এবং এই গতিটার নাম কি, পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এবার নিচে কোনটি চলন গতির উদাহরণ, তাহলে চলন্ত ট্র্যাকের গতি, তারপরে সরল দোলকের গতি, মানে আমরা বলছি চলন গতি। তাহলে চলন গতি কি বলছিলাম, যেটা হচ্ছে আমাদের যে তার সমস্ত কণা যদি আমার কি থাকে, যে নির্দিষ্ট সময়, মানে নির্দিষ্ট সময় যখন কি বলবো, যে সেটা আমাদের কি একই দিক বরাবর গতিশীল যখন থাকে। তাহলে এখানে যেমন আমরা যদি বলি যে একটা টেবিলের উপর থেকে যদি একটা বইকে, একটা বই যদি এখানে থাকে, সো এরকম একটা বই, আমাদের এইখানে একটা বই ঠেলা দেই, তখন ঠেলা দিলে এটা এই পাশে চলে আসবে। সো এই পুরো বস্তুটা একই দিক চলে গেছে, এটা আমরা কি বলবো, মানে প্রত্যেকটা কোণ একই দিক চলে গেছে, তাহলে আমরা এটা কি বলবো, এটা হচ্ছে আমাদের সেই চলন গতির উদাহরণ। সো সিমিলারলি এইখানে দেখো কি আছে আমাদের, যে বৈদ্যুতিক পাখার গতি। এখন পাখার গতির একটা কাটা এক দিকে থাকে, সো এটা হইতেছে না আমাদের। তো ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার 3টা কাঁটা 3 দিকে, সরল দোলকের গতি, এটা সরল দোলনের গতি না, এটা না, আমাদের এখানে চলন্ত ট্র্যাকের গতি, সরল গতি পর্যাবৃত্ত গতি। আচ্ছা, সো গতির রাশি, এখন গতির বিভিন্ন প্রকার রাশি আছে। সো কি কি রাশি আছে, নাম্বার 1 হচ্ছে আমাদের আছে, নাম্বার 1 হচ্ছে সরণ, নাম্বার 1 কি সরণ, নাম্বার 2 হচ্ছে বেগ, নাম্বার 3 হচ্ছে ত্বরণ, নাম্বার 4 লেখো সময়, নাম্বার 4 কি লিখলাম, সময়। তারপরে কি আছে দেখো, বইয়ে আসলে সবই আছে, বই যারা নিছো তারা তো আলহামদুলিল্লাহ, তোমাদের টেনশন নাই। তারপরে এখানে লেখো হচ্ছে দ্রুতি, নাম্বার 5 লেখো কি দ্রুতি,
দ্রুতি। নাম্বার 6 হচ্ছে লেখো ত্বরণ, লেখো মন্দন। মন্দন। আচ্ছা, তো এগুলোই মোটামুটি। আর আছে সুষম বেগ, লাগবে না, এগুলো জানা থাকলেই হয়। তো সরণ যেটাকে বললাম যে সরণ, তো সরণটা কি? আর একটা দূরত্ব। তো এখানে একটা জিনিস লিখতে পারি আমরা, সেটা দূরত্ব, না লিখলেও হয়, দূরত্ব লিখে দিলাম। আচ্ছা, তো সরণটা কি হচ্ছে? সরণ হইতেছে যে মানে আদি থেকে শেষ অবস্থান, আর বেগ হইতেছে কি? ওই সরণ অতিক্রমণ করার হার। আর ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের হার। সময়টা জানি আমরা, সময় কি? দ্রুতি কি? ওই দূরত্ব অতিক্রমণের হার এইটা। আর মন্দন হচ্ছে কি? বেগ হ্রাসের হার। আর দূরত্ব কি? সে মোট যে পথটা যায় সেটা। আচ্ছা, তো দেখো সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? তো বস্তুর বেগের পরিবর্তন হারই আসলে আমাদের ত্বরণ। এখন বলছে এখানে অসমবেগ, তো সমবেগ হলে তো আসলে আমাদের সেখানে ত্বরণ থাকবে না। তো এখানে মন্দনটা তাকাইও না, এখানে ত্বরণটা তাকাও। আচ্ছা, এটি বস্তু ধ্রুব বেগে চললে বস্তুর ত্বরণ কিরূপ হবে? তো দেখো যে ধ্রুব বেগে চলা মানে সুষম ত্বরণে চলবে। এখন আমরা জানি সুষম ত্বরণে চললে মানে সুষম বেগে চলে তখন ত্বরণ কি আমার এইখানে শূন্য হয়। কেন? কারণ দেখো যে আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি ছিল? ত্বরণ এ ইজ ইকুয়াল ছিল বেগের পরিবর্তন, তাহলে ডেল্টা বি বাই কত? ডেল্টা টি। সো ডেল্টা বি, বি টু মাইনাস কত? বি অন বাই কত? টি টু মাইনাস টি অন। এখন ধরো যে তুমি যদি বলো এইখানে, সেটা হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে, তাহলে প্রত্যেকটা বিন্দু তার বেগের মান কত? 2। তাহলে দেখো যে নিচে ধরো কিছু একটা এখানে আছে টি টু মাইনাস টি এন, বাট উপরে দেখো কত? যে 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে 0 বাই সামথিং মানে আমাদের 0 আসবে, তাহলে কোনো ত্বরণ হয় না। দ্রুতির মাত্রা কোনটা? সো দ্রুতি হচ্ছে এখানে এম এল পার টি, কারণ নিচে হইতেছে আমাদের টাইম আর উপর হইতেছে আমাদের এল, সো এল পার টি। মাত্রাগুলো আসলে বেগের মাত্রার মতোই হবে, বাট ইউনিটটা সেম থাকবে, শুধু এখানে ডিফারেন্সটা কি? তার ডেফিনেশনে এবং কোনটা কখন ইউজ করা হয়। বেগের একক মিটার পার সেকেন্ড। সো সমবেগে চলন্ত বস্তুর ত্বরণের মাত্রা কত? এখন সমবেগে চলা আর মানে হচ্ছে আমাদের ধ্রুব বেগে চলা, একই কথা। সো ত্বরণের মান এখানে 0। স্থির বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু, দেখো স্থির অবস্থান থেকে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে সুষম ত্বরণে চলমান বস্তু যে কোনো সময় বেগের সাথে সময় সম্পর্ক কেমন? তাহলে দেখো যে সময়ের সাথে বেগের সম্পর্ক চাইছেন না, এখানে সময়ের সাথে কার সম্পর্ক? বেগের সম্পর্ক। তাহলে দেখো যে আমরা জানি যে এস ইকুয়াল টু কত? সুষম ত্বরণে চলছে, এখানে এস ইকুয়াল টু ধরো ইউ প্লাস এটি, ইউ প্লাস কত? এটি। এখানে আমার সম্পর্কটা লাগবে কার সাথে? লাগবে সময়ের সাথে বেগের সম্পর্ক লাগবে এখানে। তাহলে সময়ের সাথে বেগের সম্পর্ক। আচ্ছা, তাহলে এখান থেকে যদি লিখি আমরা, তাহলে বি প্রপোর্শনাল টু কত? টি। এটা তাহলে হচ্ছে যে সমানুপাতিক, যে সমানুপাতিক। আচ্ছা, গতির সাধারণ সমীকরণ সম্পর্কিত সমস্যা। তো গতির সাধারণ সমীকরণ কি? গতির সাধারণ সমীকরণ নাম্বার 1 সমীকরণটা কি? এস ইজ ইকুয়াল টু বিটি, অত্যন্ত সাধারণ সমীকরণ। নাম্বার 2 হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অত্যন্ত সাধারণ সমীকরণ। নাম্বার 3 হচ্ছে যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। নাম্বার 4 হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 at স্কয়ার, অত্যন্ত সাধারণ সমীকরণ। আরটা আছে, ওটা লাগবে না, ঠিকঠাক সময় যেটা বের করি, ওটা লাগবে না আপাতত। সো একজন মোটরসাইকেল আরোহী এত কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে এত হয়, তার ত্বরণ কত? তাহলে 54 মানে 16 আই থিঙ্ক। তাহলে উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে আমাদের 54 বাই হচ্ছে 3.6, তাহলে 15 হয় আর কি। তাহলে 15, এটা হচ্ছে আমাদের এই একটা বেগ, এটাকে কিলোমিটার আওয়ার থেকে মিটারে নিবা, সেটা হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমার লাগবে ত্বরণ। ত্বরণ ইজ ইকুয়াল টু কি? বেগের পরিবর্তন। তাহলে 35 হয়েছে এখানে। সো 35 মাইনাস 15 বাই হইতেছে কত? 5 সেকেন্ডে বৃদ্ধি পাইছে এখানে। তাহলে উপরে কত হয়? উপরে হচ্ছে আই থিঙ্ক 20 হয়।
20 যদি হয় তাহলে 20/5 ইকুয়াল টু কত 4, তাহলে 4, তাহলে 4 এর অ্যান্সার। আচ্ছা, তো একটি বস্তু একটি স্থান থেকে 4 মিনিট সোজা পূর্ব দিকে, 4 মিটার মিনিট না, তাহলে আগে এখানে দিকগুলো বের করি আমরা। দেখো, তো এই একটা দিক বাঁকবো, তাহলে এটা তার পূর্ব দিক, পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, দক্ষিণ। সো এখন যা যা বলছে সেগুলো আমরা এখানে চিন্তা করি কি কি বলছে তারা। তো বলছে যে একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার পূর্ব দিকে গিয়ে, তাহলে 4 মিটার পূর্ব দিকে পাঠাইছে আমারে, গেলাম পূর্ব দিকে 4 মিটার। তো দেন বলছে সোজা উত্তর দিকে সে 3 মিটার গেল, তাহলে এখানে কত গেছি আমরা, এখানে গেছি 4 মিটার, তাহলে উত্তর দিকে গেছি কত, উত্তর দিকে গেছি আবার 3 মিটার, তাহলে উত্তর তো উপরের দিকে, সো এদিকে গেলাম আমি 3 মিটার, এদিকে গেছি কতটুকু 3 মিটার গেলাম। বস্তুটার দূরত্ব ও স্বর্ণের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সেই দূরত্ব এবং স্বর্ণের পার্থক্য, এই যে এইটা, যে এইটা হচ্ছে আমার দূরত্ব এবং স্বর্ণের পার্থক্য বের করবো এখান থেকে। তাহলে তার দূরত্বটা কত? তার দূরত্ব হচ্ছে, দেখো নাম্বার 1, কি বলবো বের করবো এখানে দূরত্ব, তাহলে এখানে লেখো কি দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 7 মিটার। এরপরে হইতেছে এখানে কি লিখবো সরণ, সরণ ইজ ইকুয়াল টু, তাহলে উপরে ছিল এখানে কত 3, এখানে ছিল 3 মিটার, তাহলে এটা কত √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে হয় এখানে 5, কি হয় কত এখানে 5 মিটার, তাহলে কত হইলো সরণ 5 মিটার। এখন লাগে পার্থক্য আমাদের, তাহলে 7 মাইনাস 5, তাহলে 7 মিটার মাইনাস কত 5 মিটার ইজ ইকুয়াল টু 2 মিটার, এই যে 2 মিটার। ওকে, সো এরপরে দেখি আমরা, এবার বলছি একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটি এত মন্দে সৃষ্টি করা হলে 10 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে? আচ্ছা, সো এত বেগ গতিশীল আছে গাড়িটা, সো দেখো সুবিধাজনক কিছুটা। সো দেখো যে b ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত এটি। আচ্ছা, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, প্লাস তার ত্বরণটা কত, মানে মন্দ বলছে এখানে, সো -2, সো আমরা এখানে প্লাস না দিয়ে আগেই মাইনাস লিখে দেই, সো -2 ইন্টু কত সেকেন্ডে 3 সেকেন্ডে, দেখুন 6, তাহলে 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 4 মিটার পার সেকেন্ড, 4। আচ্ছা, এরপরে দেখো বলছে কোন গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটার ত্বরণ কত? তাহলে 15 থেকে 75 হয়েছে 10 সেকেন্ডে, আই থিঙ্ক তোমরা এটা এখন করতে পারবা। এটা কিভাবে দেখো যে ত্বরণ, সো a ইজ ইকুয়াল টু 75 মাইনাস 50 বাই হইতেছে কত আমাদের 10, তাহলে 75 দিলে হয় কত এখানে 60/10, দিস ইজ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, দেন দেখো এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ সম্পূর্ণ 2 পাক ঘুরলে তার সরণ কত? তো সরণ তো 0, বাট দূরত্ব চাইলে বের করতাম, যদি 2 পাক ঘুরছে তাহলে হইতেছে যে ওইটা দিয়ে আর কি যোগ করে ফেলতাম। সো 72 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ি 4 সেকেন্ডে এত ত্বরণে প্রয়োগ করা হলে গাড়িটার শেষ বেগ কত? তাহলে শেষ বেগের সূত্রটা কি আমাদের, যে b ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, কারণ এখানে বলছে মন্দন ও ত্বরণ, তাহলে এখানে লাও এত। আচ্ছা, সো এত বেগে ছিল, তো অত হইতেছে আমাদের ইয়া, তাহলে এখানে কত লিখবা 72/3.6 এত মিটার পার সেকেন্ড প্লাস 1.5 ইন্টু কত 4, তাহলে এখানে কত হয়, এখানে হয় হচ্ছে দেখো যে 72 করলে 20 হওয়ার কথা, 72 না 20,
আর 1.5 ইন্টু 4 হচ্ছে 6, 26। তাহলে 6 আরে 20 প্লাস 6 লিখবা 20 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 26। এই যে 26। আচ্ছা, তো একটি বস্তুর বেগ 3 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 42 সেকেন্ডে 5 সেকেন্ড, আচ্ছা মানে 3 সেকেন্ডে তোমার 3 মিনিট 30 থেকে 42 হয়েছে, তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে? ওকে ফাইন। তোমার ত্বরণ লাগবে এখান থেকে জানা, আগে ত্বরণটা বের করি। তাহলে a ইজ ইকুয়াল টু কত? a ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। তাহলে 42 মাইনাস কত 30 বাই কত এখানে 2, তাহলে এখানে হইতেছে আমাদের কত 6 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে আমার লাগবে কি যে ওই 3 সেকেন্ডে তার এখানে সরণ কত হয়, যে 5 সেকেন্ড পর তার বেগ কত। তাহলে b ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত এখানে এটি। এখন দেখো যে ইউ কত আমার এখানে 30, কারণ এত আদি ভাগ ছিল এখানে, তার 30 প্লাস ত্বরণ হচ্ছে 6, আর এখানে বলছে কয় সেকেন্ডের জন্য 5 সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে বলছে। তাহলে এখানে 30 30 60 হয়ে যায় আমাদের 5 7 30, আর এখানে 30। আচ্ছা এখানে কি ভুল লিখছি, 42/2 মানে 12 ঠিকই তো আছে, 6 এখানে হয় 2 ঠিক তো আছে, মানে 3 সেকেন্ডে হয় তোমার হইতেছে কত 3 সেকেন্ডে হয় এখানে 3 সেকেন্ড থেকে বেড়ে এত, ও আচ্ছা আচ্ছা এখানে 3, আমি সময় পার্থক্য বের করছি, এখানে 3 হবে 3, এখানে লেখা 3, তাহলে সময় পার্থক্য কত এখানে 3 আমাদের 3 যদি হয় তাহলে এখানে হয়তো 4, তাহলে 4 যদি হয় তাহলে এখানে লিখবো কত 5 এর পরিবর্তে এখানে 6 পর্যন্ত লিখবো 4, তাহলে 4 4 4 ইন্টু হচ্ছে কত আমার এখানে 5, তাহলে হয় কত 50 50 আছে, হ্যাঁ 50 মিটার পার সেকেন্ড, এই যে 50 মিটার পার সেকেন্ড এটা পাওয়া গেছে, এখানে আছে। কোথাও আসছিল না, এটা বছর আসবে, এটা বছর পরীক্ষায় আসবে কোন একটা বোর্ডে, যে কোনো বোর্ডে। রাসেল তার বাসা থেকে প্রথমে সোজা 50 মিটার দক্ষিণে, তারপর এত পশ্চিমে, শেষে এত যায়, তার মোট সরণ কত? আচ্ছা রাসেল ভাইয়ের মোট সরণ বের করি, রাসেল ভাই কোথায় কোথায় গেছে। তো রাসেল ভাই প্রথমে যে হইতেছে যে সে আরে এই সাথে রাসেল ভাইয়ের অবস্থান, ধর এটা হচ্ছে পূর্ব দিক, এটা কি আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের জন্য তাহলে পশ্চিম, পশ্চিম এটা হচ্ছে নর্থ সাউথ, পূর্ব পশ্চিম নর্থ সাউথ, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে বলছে যে সোজা দক্ষিণ দিকে, আচ্ছা ভালো, দক্ষিণ দিকে আসছে, তার মন চাইছে আসতে, তোমার কিছু করার আছে, তাহলে এই দিকে আসলো, উত্তর কোরিয়ার দিকে না সাউথ কোরিয়ার দিকে সে কিছু আসছে। তো এখানে কত মিটার আসছে, এখানে আসছে সে হচ্ছে, এখানে বলা হয়েছে কত আমাদের, এখানে বলা হয়েছে সে 50 মিটার আসছে, এখানে 50 মিটার। তারপরে পশ্চিমে গেছে 40 মিটার, তাহলে পশ্চিমে গেছে কত 40, পশ্চিমে গেছে 40 মিটার, শেষে 20 মিটার আবার উত্তর দিকে গেছে, বেটার কত পায়ে জোর দেখছো। তারপরে শেষে 20 মিটার নিচের দিকে নামছে, এখান থেকে এই বরাবর, 20 মিটার দিকে নামছে, এটা কত 20 মিটার। তো এখন এই রাসেল ভাইয়ের অবস্থান কোন জায়গায়? রাসেল ভাই এখন এক্স্যাক্টলি এইখানে আছে আমাদের, এই অবস্থানে রাসেল ভাই এখন আছে এইখানে, তাই তো, ওই এইটুকু মান বের করতে হবে। এখন এটা আমরা একটু স্থানান্তর করি, সে 50 এসে নিচের দিকে 20 না 30 আছে এখানে, তাহলে দেখো তার অবস্থানটা যদি বের করি আমরা এখান থেকে এখন, তাহলে সে হইতেছে যে এই দিক বরাবর তার হচ্ছে 30 মিটার, আর হচ্ছে যে এই দিক বরাবর তার ধরো এখানে কত 40 মিটার, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে তার মধ্যবর্তী দূরত্বটা, চাইছে কি তার মোট সরণটা কত, মোট সরণ চাইছে এখানে, তো এটা সেই সরণটা, সেটা কত √30 স্কয়ার প্লাস কত 40 স্কয়ার,
তাহলে হয় কত 25 50। কোন দিকে আছে এখানে সেটা হচ্ছে আমাদের আছে দক্ষিণ দিকে, তাহলে 50 দক্ষিণ পশ্চিমে আছে আর কি, রাইট, দক্ষিণ পশ্চিমে আছে। আচ্ছা, এত বেগে চলন্ত একটি গাড়িতে এত সেকেন্ড যাবত এত ত্বরণ প্রয়োগ করা হলে, তো বলছে গাড়িটির শেষ বেগ কত। তাহলে কি বলছে যে এত বেগে চলন্ত একটি গাড়ির এত সেকেন্ডে এত ত্বরণ প্রয়োগ করা হয়েছে, তাহলে শেষ বেগ চাইছে। তাহলে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত এটি। আচ্ছা, এখন দেখো b আমরা বের করব, ইউ হইতেছে কত এখানে 54/3.6 প্লাস এ কত, এ হইতেছে আমার এখানে 5 ইন্টু আর টি হচ্ছে কত 3। সো দেখো যে b ইকুয়াল টু এখানে হয় কত 15, রাইট, হচ্ছে আমাদের 54 বাই হচ্ছে কত 3.6 মানে হয় 16 নাকি 15, তাহলে 15 আর 15 যোগ 15 তাহলে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। সো এটা ওকে। সো পরন্ত বস্তুর গতি, পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে আমরা জানি পরন্ত বস্তু নিচের দিকে পড়বে, সেটা হচ্ছে কার জন্য, সেটা হচ্ছে যে এই যে mg এর জন্য পড়বে। সো পরন্ত বস্তু যদি পড়ে তাহলে আমাদের সেটা ধরা যাক যে এইটা, তাহলে এই জায়গা থেকে ধর এইটা আমাদের এ বিন্দু, এটা আমাদের কি বি বিন্দু, তাহলে এই জায়গা থেকে একটা বস্তু যদি পড়ে যায় আমার এইখানে এম্বরের বস্তু, ধরো এটা আমাদের এম্বরের বস্তু, যেটা আমাদেরটা কি এম্বরের বস্তু, ফিল করে দিই আমরা এখানে। ওকে, এইটা ফ্রেমটাকে আমরা নিয়ে দিলাম, ফ্রেম এটাই দাও দাও। ওকে, সো এই এম্বরের বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দিই আমরা, সে নিচের দিকে নেমে আসবে। তো নিচে নেমে আসলে দেখো সে আমাদের এই যে ডিস্টেন্স এটা কভার করবে এইখানে, এইটা হচ্ছে আমাদের এইচ হাইট, এটা কি আমাদের এইচ হাইট এইচ। ওকে, সো এইখানে এই বিন্দুর বেগের মান কত, এখানে বেগ হচ্ছে যে √2g(h) এবং এইচ এর মান বের করতে বললে আমরা জানি সেই এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা, আর যে কোনো সময় পরে বেগ তাহলে ইউ প্লাস কত জিটি। সো মনে রাখবা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, বি ইজ ইকুয়াল টু জিটি মানে শেষ বেগ যে কোনো সময় পরে, আর হতেছে এখানে কি যে কত বেগে পড়তেছে এত বেগে পড়তেছে, এগুলাই। আচ্ছা, সো মুক্ত হয়ে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূর অতিক্রমণ করলে 3 সেকেন্ডে কত দূর যাবে। তো 3 সেকেন্ডে কত দূর যাবে সেটা জানার আগে আমাকে জানতে হবে জি এর মানটা কত এখানে। তাহলে 6 সেকেন্ডে সে 72 মিটার যদি আমাদের এখানে অতিক্রমণ করে, তাহলে আসলে আমরা এখান থেকে হইতেছে কি বের করবো, আগে তার জি বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে অতিক্রম দূরত্ব এখানে লিখি যে s ইকুয়াল টু 1/2 জি টি স্কয়ার, বা এখানে লিখবো যেহেতু আমরা জি আর লিখতেছি না এখানে, সো লিখবো এটি স্কয়ার। সো 1/2 a টি স্কয়ার লিখলাম এখানে আমরা। তো টি স্কয়ার লিখলে আমরা এখান থেকে লিখবো যে ইউ 0 এবং বি হইতেছে এখানে 72 মিটার দূরত্ব, তাহলে বি তো নাই, আচ্ছা বি লাগবেও না। তো 72 মিটার যদি যায় এখানে 6 সেকেন্ড যায় কত এখানে 72, আচ্ছা 72 যায়, ওকে ফাইন। তো আসো আমরা এখানে জিটা বের করতে পারি কিভাবে, দেখো প্রথমত দেখি বি কত, এখানে বি হচ্ছে আমাদের 72 বাই হতেছে কত আমার এখানে 6, এটা যদি হয় তাহলে 72/6 মানে কত 72/6, তো 72 বাই হচ্ছে কত 6, তাহলে হয় 12, এই 12 মিটার পার সেকেন্ড বেগে সে পড়তেছে, 12 মিটার পার সেকেন্ড বেগে এত বেগে সে পড়তেছে। আচ্ছা,
সো এখন এই 72 মিটার যখন অতিক্রমণ করে তখন এইখানে তার জি এর মানটা কত, এটা আমাদের এখানে জানা দরকার। ওকে ফাইন, তো আসলে আমরা বের করি, সেটা হচ্ছে কত, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 জিটি স্কয়ার। সো এটা তো 0, আর এখানে কত লিখবো আমরা, 72 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু জি মানে এ, আর টি মানে কত এখানে 6 স্কয়ার। তাহলে এখানে হয় 36, তাহলে দেখো 72 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু এ ইন্টু হচ্ছে 36, তাহলে হয় 18 এ। তাহলে 72 ইজ ইকুয়াল টু 18a। তাহলে a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 72 বাই কত 18, তাহলে 72 বাই কত 18, 4.8, আরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিতে পড়তেছে এখানে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণে পড়তেছে। তাহলে এখানে কি লিখবা, যে 1/2 ইন্টু এ, তাহলে 4 ইন্টু বলছে যে পরের 3 সেকেন্ডে কত দূর যাবে, 3 স্কোয়ার। তাহলে এখানে হয় 2 ইন্টু হচ্ছে কত 9, তাহলে 18 মিটার, 18 মিটার। আচ্ছা, সো 75 মিটার উঁচু দালান থেকে ছেড়ে দিলে ভূমিকে কত বেগে আঘাত করবে, জি ইজ ইকুয়াল টু এত। সো আঘাত করবে যে রুট ওভার বি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। সো 2 ইন্টু 9.8 ইন্টু কত 75। সো 38 পয়েন্ট সামথিং আই থিঙ্ক, 2 ইন্টু 9.8 ইন্টু কত 75, 38.4, ঠিক আছে 38.4। সো কতক্ষণ পর মুক্ত পরন্ত বস্তুর বেগ 98 মিটার পার সেকেন্ড হবে। সো এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড পরে বেগ আমার এইটা হইতে হবে। এখন সময় শেষ এইখানে আমাদের, ঠিক আছে। সো দেখো যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত এখানে জিটি। সো এখন এখানে 98 ইজ ইকুয়াল টু জি যে 9.8 ইন্টু কত টি, তাহলে দেখো যে টি ইজ ইকুয়াল টু 98 বাই কত 9.8, তাহলে কত হয় এখানে আমাদের 10, রাইট। 98 বাই কত, দেখো 98 বাই 9.8, 10 সেকেন্ড। আচ্ছা, দেন দেখো ভূপৃষ্ঠে মুক্ত পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কি পরিমাণে বৃদ্ধি পায়, 9.81 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পায়। আচ্ছা, সো একই কোশ্চেন। আচ্ছা, মুক্ত পরন্ত সকল বস্তু সমান সময় অতিক্রমণ করে, হ্যাঁ ঠিক আছে। ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছায় না। এবার বলছি এই অতিক্রম দ্রুত সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রম দূরত্ব, ঠিক আছে, তাহলে 1 এবং 3। আচ্ছা, বলছে কি উপরে নিক্ষিপ্ত বস্তু। সো নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা তোমাদের বইয়ে একটু ছোট করে দেওয়া আছে। সো এই জন্য আমরা খুব বড় করে দিছি এমন না, আমরা যতটুকু লাগবে আর কি ম্যাথ করতে তোমরা ততটুকুই দিছি, এর বেশি দেই না আমরাও। এবং আমাদের বইয়ে কিছু শর্টকাট আছে এখানে, সো এগুলো তোমাদের অনেক হেল্পফুল, অবশ্যই এটা করবা। তো দেখো যে এই মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা বলি প্রজেক্টাইল। সো তোমাদের এইখানে জাস্ট একটু আইডিয়া রাখলেই ম্যাথগুলো করতে পারো আমরা। সো যদি বলা হয় এখানে তার পর্যায়কাল, সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 2u বাই কত জি, মানে উপরের দিকে উঠতে এবং নামতে তার যে সময়টা সেটাকে আমরা বলি কি পর্যায়কাল। সো উঠতে সময় লাগবে ইউ বাই জি, আর নামতে সময় লাগবে ইউ বাই জি, তাহলে 2u বাই জি। আচ্ছা, দেন হচ্ছে যে আমাদের এইখানে হাইট, হাইট কত, বা টি হইতেছে ধরো যে কোনো একটা টি, সো টি মিন ইজ ইকুয়াল টু কত ইউ বাই জি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাগবে এইচ, সো এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ হচ্ছে আমাদের ইউ স্কয়ার বাই 2g। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইখানে যে বি স্কয়ার সাথে রিলেশন রাখি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g এইচ। আচ্ছা, দেন বাকি তেমন কিছু লাগে না আমাদের, এগুলো জানলেই হয়, বাকিগুলো আমরা
এই দুইটা জিনিস জানলে হবে, এইটা আর এইটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটা আমাদের কি পর্যায়কাল। ওকে, সো দেখো রফিক 20, এটা কোনো বোর্ডে আসছে না, এখন আসে নাই, 29.4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে বল নিক্ষেপ করলো। রাসমান দৌড়ে 8 সেকেন্ড পর আসলো, কিন্তু ততক্ষণে মাটিতে পড়ে গেছে বলটা। সো বলটি কত উচ্চতায় উঠবে? তাহলে আমরা জানি যে এখানে লিখছিলাম কি, যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ইউ স্কয়ার বাই 2g। আচ্ছা, সো ইউ স্কয়ার মানে কত, 29.4 স্কয়ার, আর 2 ইন্টু জি মানে কত, 9.8। সেটা করলে কত হবে, কই হিসাব মেশিন কই, এটা করলে 50-90 হতে পারে আই থিঙ্ক। সো 29.4 স্কয়ার বাই 2 ইন্টু 9.8, ও 44.1। আচ্ছা, এখন এইখানে বলছে যে কত সময় পর, কত সময় আগে আসলে রাসমান বলটি ধরতে পারতো। তাহলে আমার এইখানে লাগবে যে ওই উচ্চতায় যে উঠছে, তো তার পড়তে কত সময় লাগবে, মানে এটা আমি তোমাদেরকে বলি কিভাবে করবা। সেম বলছে না যে কত সময় আগে আসলে রাসমান বলটা ধরতে পারতো। তাহলে দেখো যে এইখানে আমরা দেখলাম যে রফিক এত বেগে খাড়ার উপর নিক্ষেপ করলো, রাসমান ধরে 8 সেকেন্ড পরে আসলো, কিন্তু ততক্ষণে বলটা মাটিতে পড়ে গেছে। তাহলে দেখো যে আমার এখন লাগবে কি, যে কত সেকেন্ড আগে এইখানে আসলে সে বলটা ধরতে পারতো। তাহলে আমাদের পর্যায়কালটা বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা জানি যে 2u বাই কত, জি। তাহলে দেখো যে 2 ইন্টু 29.4 বাই জি কত, 9.8। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো দেখো আমরা এখানে যদি দেখি যে 2 ইন্টু ইউ, সো 2 ইন্টু ইউ 29.4 বাই হচ্ছে কত, 9.8, 6। তাহলে 6 সেকেন্ডের ভিতরে সে উঠে পড়ে যায় আবার এইখানে। তাহলে কথা এখানে আমাদের 6 সেকেন্ড, এই হচ্ছে তার সময়। তো বলছে যে কত সময় আগে আসলে রাসমান বলটি ধরতে পারতো। তাহলে ওইখানে দেখো যে 8 সেকেন্ডের ভিতরে সে, মানে 8 সেকেন্ড এখানে আসছে, তো 2 সেকেন্ড আগে আসে সে বলটা ধরতে পারতো। আচ্ছা, এরপরে দেখো যে কোনো বস্তুকে এত আদি বেগে উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো দেখো যে সর্বোচ্চ কত, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ কত। তো সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগের উপাংশ হয় আমাদের 0, সো 0। সো গ্রাফ সম্পর্কিত সমস্যাগুলো, মানে গ্রাফে আমরা আলাদা তোমাদেরকে ভিডিও দিব গ্রাফের গুলো কিভাবে করতে হয়। সো গ্রাফের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যে ইকুয়েশন গুলো জানো এই গতির, সেই ইকুয়েশন গুলো গ্রাফটা আঁকা শিখবা, দেন ওইখান থেকে তোমাদের যে প্যারামিটার গুলো থাকে আর কি, বেগ বা সময় বা ত্বরণ কিভাবে বের করতে হয়, ওগুলো এখান থেকে বের করবা। সো এটা সম্পর্কে আমরা আলাদা ভিডিও দিব, এই লং ক্লাসের ভিতরে এটা আমরা দিলাম না। সো এটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাস।